বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তান থেকে রাজস্থানে প্রবেশ করতে পারে একদল জঙ্গি, এই মর্মে সতর্কতা জারি করল রাজস্থান পুলিশের জঙ্গি দমন স্কোয়াড। তাই সীমান্তবর্তী অঞ্চলে জোরদার করা হয়েছে জওয়ানদের পেট্রোলিং। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাকিস্তান থেকে রাজস্থানে প্রবেশ করতে পারে একদল জঙ্গি, এই মর্মে সতর্কতা জারি করল রাজস্থান পুলিশের জঙ্গি দমন স্কোয়াড। এই সতর্কতা অনুযায়ী অন্তত 15 জন অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে পারে। এই সতর্কতার পরই রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে বিএসএফ এর প্যাট্রোলিং আরো জোরদার করা হয়েছে। বিশেষত বিকানির, যোধপুর ও বারমের অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা। যে কোনো রকম জঙ্গি হানা ঠেকাতে সারা রাজ্যেই কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। সব এসপিও আইজিদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্কতা করা হয়েছে। জম্মুতে পাক সেনার লাগাতার যুদ্ধবিরতি ভেঙে গুলি চালনায় সীমান্তে উদ্ভূত উত্তেজনা প্রশমনে বিএসএফ ও পাক রেঞ্জার্সরা বৈঠকে বসতে পারে, এমন সম্ভাবনার মধ্যেই জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা প্রকাশ করা হলো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার শুরু হলো একাদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশন। অধিবেশনের প্রথম দিনের প্রথমার্ধে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিধায়কদের দ্বারা আনিত পূর্ব নির্ধারিত প্রশ্নের উত্তর দেন। শুক্রবার থেকে শুরু হলো একাদশ বিধানসভার ষষ্ঠ অধিবেশন। অধিবেশনের প্রথম দিনের প্রথমার্ধে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা বিধায়কদের দ্বারা আনিত পূর্ব নির্ধারিত প্রশ্নের উত্তর দেন। বিরোধী দলের বিধায়ক রতনলাল নাথ ও গোপাল রায় যৌথভাবে প্রশ্ন আনেন যে রাজ্যে আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট পরীক্ষা বাধ্যতামূলক কিনা, যদি বাধ্যতামূলক হয়ে থাকে তবে কবে নাগাদ টেট পরীক্ষা নেওয়া হবে। এর উত্তরে শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী জানান, রাজ্যে আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক এবং আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি বাধ্যতামূলক হয়ে থাকে তাহলে কবে নাগাদ টিইটি পরীক্ষা না হবে। আগামী দিনে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টিইটি বা টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন বর্তমানে বিদ্যালয়ে কত সংখ্যক ভ্যাকেন্সি আছে, কত পোস্ট খালি আছে, তাহলে এইগুলিকে কবে কবে কোন রকম শিক্ষক নিয়োগের প্রশ্ন ওঠে না। আর এখানে শিক্ষকের কত পদ খালি আছে, প্রতিদিন শিক্ষকরা রিটায়ারমেন্টে যাচ্ছে। তো এই মুহূর্তে আর এই প্রশ্নটা সেটা রিলেটেড নিশ্চয় দিতে পারবে। তখন বিধায়ক গোপাল রায় জানতে চান, রাজ্যে এই মুহূর্তে কতজন শিক্ষকের পদ খালি আছে। এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যে প্রায় প্রতিদিনই শিক্ষক অবসর নিচ্ছেন, তাই সঠিকভাবে এই তথ্য দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নের প্রসঙ্গ টেনে বিধায়ক রতনলাল নাথ জানতে চান, টেটের মতো কেন্দ্রীয় সরকারের একটি পরীক্ষা রয়েছে সিটিইটি। রাজ্যে কত সংখ্যক লোক রয়েছেন যারা সিটিইটি পাস, তাদের মধ্য থেকে কি শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা রয়েছে? এর উত্তরে শিক্ষামন্ত্রী জানান, টেট ছাড়া রাজ্যে কোনো শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডের মৃত্যুতে 2 মিনিট ও রাজ্যের প্রাক্তন 2 বিধায়ক সুশীল চাকমা ও মনীন্দ্র দেববর্মার মৃত্যুতে 2 মিনিট করে মোট 4 মিনিট নীরবতা পালন করে বিধানসভার সকল সদস্যরা। বিরোধী দলের বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলের আনা ম্যালেরিয়া সংক্রান্ত একটি প্রস্তাবকে এদিন বিধানসভার আলোচনায় স্থান না দেওয়ায় বিরোধী বিধায়করা হইচই শুরু করেন। পরে মুখ্যমন্ত্রী উঠে অধ্যক্ষকে প্রস্তাব দেন যে সময় থাকলে বিধানসভার অধিবেশনের বাকি দিনগুলির একদিন এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। এরপর 5 বিরোধী বিধায়করা শান্ত না হয়ে ওয়েলে নেমে হইচই শুরু করেন। তাই নির্ধারিত সময়ে কিছুটা আগে অধিবেশন দুপুর 2টা পর্যন্ত মুলতবি করে দেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 1 সেপ্টেম্বর থেকে মেলাবর্ষিত রাজঘাট মুক্ত মঞ্চে শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী নীলমহল পর্যটন উৎসব 2014, যার উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। সাংবাদিক সম্মেলনে জানান উৎসব উদ্যোক্তারা। তথ্য সংস্কৃতি দপ্তর ও ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের যৌথ উদ্যোগে ও সিপাহীজলা জেলা প্রশাসন, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতি, মেলাঘর পুর পরিষদ এবং রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের সহযোগিতায় আগামী 1 থেকে 3রা সেপ্টেম্বর মেলাঘর রাজঘাট মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নির্মল পর্যটন উৎসব 2014। এই উৎসবের অঙ্গ হিসেবে থাকবে মনসামঙ্গল কাব্যপাঠ প্রতিযোগিতা, দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ও নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার মেলাঘর রাজঘাট স্থিত সাগরমহলে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা তথ্য ও সংস্কৃতি বিষয়ক আধিকারিক চন্দন সরকার এবং নির্মল পর্যটন উৎসব কমিটির কনভেনার সত্যবান দাস। এদিনে সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনিমা মল্লবর্মন,
সাংবাদিক সম্মেলনে জেলা তথ্য সংস্কৃতি বিষয়ক আধিকারিক চন্দন সরকার বলেন, 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীগণ মঞ্চে তাদের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরবেন। তিনি আরও জানান, আমি পাশাপাশি যদি এখানে নির্মাণ করি, আমার এখানে যারা লোক আসবেন, কেউ খেলার থেকে চলে যাবেন, এইসব বিষয়গুলি আমরা চিন্তা করে একটা প্রোগ্রাম করার আগে সেপ্টেম্বর এবং 1 সেপ্টেম্বর আমাদের নির্মাণ উৎসব সংগঠিত হবে। প্রথম দিন আমাদের উদ্বোধন অনুষ্ঠান, প্রদর্শনী মণ্ডপের উদ্বোধন এবং স্থানীয় এবং রাজ্যের শিল্পীদের, রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা অনুষ্ঠান সূচিগুলো আপনাদের প্যাকেটে দিয়ে দিয়েছি। উৎসব কমিটির কনভেনার সত্যবান দাস জানান, প্রায় 7.5 কোটি টাকা পেয়ে আমাদের নির্মাণটাকে ভূমিকম্প বিরোধ করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং কাজ শুরু হয়েছে। খুব সম্ভবত 6-7 মাসের মধ্যেই কাজটা আমরা শেষ করতে পারবো। ওরা যা বলেছে আমরা আশা করছি। এছাড়া আমাদের সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছে যে আসলে কথা আপনারা নিশ্চয়ই জানেন যে 1 বছরে প্রায় 3 থেকে 4 মাস এই জলের নিচে থাকে, যে জায়গাটা রিমুভ হবে এই জায়গাটা জলের নিচে থাকে। সুতরাং জলের উপরে মাটি ফেলে সেই সময়টার মধ্যে রিমুভের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা বলেছি। এই রিমুভ হলে পরে কী হবে, না হলে পরে কী হবে, এই বিষয়গুলো আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আস্তে আস্তে মানুষ। 3 দিনব্যাপী নির্মল পর্যটন উৎসবের দ্বিতীয় দিনে হবে মনসামঙ্গল কাব্যপাঠ এবং তৃতীয় দিনে হবে দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা এবং নৌকাবাইচ প্রতিযোগিতা। 3 দিনব্যাপী অনুষ্ঠানে সকল মানুষকে উপস্থিত থাকার জন্য আবেদন রাখেন উৎসব কমিটি। মেলাঘর থেকে সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেশের অন্যান্য রাজ্যের সাথে ত্রিপুরাতেও চালু হলো প্রধানমন্ত্রী জনধন প্রকল্প। রাজধানীর রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে রাজ্য উদ্বোধন হয় এই প্রকল্পে। নতুন প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের হাল যাতে কিষাণ ক্রেডিট কার্ড বা প্রধানমন্ত্রী রোজগার যোজনার মতো না হয় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেই সঙ্গে চিটফান্ড নিয়েও সতর্ক করলেন তিনি। দেশে সিবিআই হানার কথাও উল্লেখ করলেন তিনি। দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্যেও ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী জনধন যোজনার সূচনা হলো। প্রধানমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় অর্থ রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণের টেলিফোন অনুরোধে মুখ্যমন্ত্রী মানিক সরকার এই যোজনার সূচনা করলেন। যোজনায় প্রতি পরিবারের 2 জনকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য কোনো টাকা লাগবে না। যে কোনো সচিত্র পরিচয়পত্র যেমন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি দেখাতে হবে অ্যাকাউন্ট খোলার আগে। অ্যাকাউন্ট খোলার পর রুপে কার্ড নামে একটি ডেবিট কার্ড দেওয়া হবে। অন্তত 6 মাস সন্তোষজনকভাবে অ্যাকাউন্ট চালানোর পর ব্যাংক স্বতঃপ্রণোদিত হয়ে 1000 টাকা ওভারড্রাফট দেবে। ওভারড্রাফটের উপর নিয়মিত সুদ জমা ও লেনদেন হলে 5000 টাকা পর্যন্ত ঋণ মিলবে। তাছাড়া 1 লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমাও মিলবে। দিল্লিতে এই যোজনা সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর একই সময়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে এই যোজনা সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা, পশ্চিম জেলা সভাধিপতি দিলীপ দাস, মুখ্য সচিব জি.কে. রাও, অর্থ সচিব আশুতোষ জিন্দাল, ইউবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় আরিয়া, রিজার্ভ ব্যাংক, নবার্ড সহ 34টি ব্যাংকের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, প্রকল্পটি সম্পর্কে যে ধারণা আমাকে দেওয়া হয়েছে তাতে আমার নিজের মনে হয়েছে এটা নিঃসন্দেহে একটি ভালো প্রকল্প এবং এই প্রকল্পটি ঘোষণা করার জন্য আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিকভাবে এবং তার যে সরকার, কেন্দ্রের সরকার, সেই সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রকল্পের মূল কথা হচ্ছে দেশের সমস্ত পরিবারকে ব্যাংকের সাথে যুক্ত করা, জুড়ে দেওয়া। অর্থাৎ প্রত্যেক পরিবারেরই অন্তত কোনো না কোনো ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকবে। এর মূল কথা হচ্ছে টাকা পয়সা আপনার যদি কিছু উদ্বৃত্ত থাকে সেটা ব্যাংকেই থাকবে আপনার নামে। আপনার প্রয়োজনে তুলবেন, আর যদি প্রয়োজন না থাকে সেই টাকা ব্যাংকেই থাকবে।
তা থেকে আপনি ব্যাংকের নিয়ম অনুযায়ী জমা টাকার উপর ভিত্তি করে তাদের যে সুদ দেওয়ার হার, সেই হারের টাকা যুক্ত হবে। অর্থনৈতিক শৃঙ্খলার দিক থেকে এটা ভালো। নানা ধরনের স্বল্প সঞ্চয়ের নাম বলে কথা বলে চিট ফান্ড, তারা এই ধরনের মানুষের সঞ্চয়ের টাকা জমা রাখবার কথা বলে মানুষকে প্রলোভিত করার চেষ্টা করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অভিমানে বিষপানে আত্মহত্যা করল এক যুবক। ঘটনা বক্সনগর ব্লক টিলা এলাকায়। সামান্য কথা কাটাকাটিতে অভিমানবশত এই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। সামান্য কথা কাটাকাটি ও অভিমানে বিষপানে আত্মহত্যা করলেন 29 বছরের এক যুবক। ঘটনা শুক্রবার সকাল বক্সনগরের ব্লক টিলা এলাকায়। জানা যায়, রাকেশ দাস তার স্ত্রী উষারানী সরকারের সাথে খাওয়া নিয়ে ঝামেলা হয়। তারপর সকাল 11টায় বাড়ির পাশে বসেই রাকেশ বিষপান করে। রাকেশকে বক্সনগর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় বক্সনগরে নেমে এসেছে শোকের ছায়া। তবে আত্মহত্যার সঠিক কারণ তদন্ত করছে পুলিশ। 6 বছরের একটি ছেলে সন্তানও রয়েছে তাদের। প্রতিদিন 8টার সময় বাচ্চা খেয়েছে, কাজে যাইবে মানে খাইতে হয়েছে যে তরকারি আমার হয়েছে না, মানে অর্ধেক হয়েছে না, এদিকে সেট করে ফেলাই দিয়ে গেছে। তারপরে কতক্ষণ করে ডোহাটি উপরের দিকে জঙ্গল আছে, আমার শাশুড়ি উঠতেছে কি তাই খাওয়াই থাউরে আছে, এর মধ্যে দৌড়াদৌড়ি করছে, ডিশ খাইলেছে। Ashu Das, age 29 years. So and then we informed police. They will come and they will give us for postmortem examination and summons. After that we will do postmortem examination. Then body will be handed over to the police. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে 12 দফা দাবির ভিত্তিতে এক ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয় কৈলাসহরের পুরাতন অটো স্ট্যান্ডে। 5 জনের এক প্রতিনিধি দল কৈলাসহর এসডিএম এর নিকট তাদের দাবি সনদ নিয়ে এক ডেপুটেশনে মিলিত হন। শুক্রবার কৈলাসহরের পুরাতন অটো স্ট্যান্ডে এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে এক ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়। ছাত্র জমায়েতে প্রধান বক্তা ছিলেন প্রাক্তন ছাত্রনেতা কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সদস্য মানিক বণিক, মনসুর আলী, ধ্রুব দত্ত, হিরেন্দ্র চৌধুরী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। কৈলাসহরের উন্নয়নের জন্য 7 দফা সহ বাহ্যিক 5 দফা দাবি নিয়ে মোট 12 দফা দাবির ভিত্তিতে এদিনে ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয় এবং জমায়েত থেকে 5 জনের এক প্রতিনিধি দল কৈলাসহর এসডিএম এর নিকট ডেপুটেশন প্রদান করে। দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৈলাসহরে বিমানবন্দর চালু করতে হবে, কৈলাসহর মহকুমায় পলিটেকনিক্যাল কলেজ চালু করতে হবে, কৈলাসহরে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ চালু করা সহ আরও অন্যান্য। জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, আজকের এই দাবি সনদের মধ্যে আছে যে ছাত্র শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারকে 10% অর্থ বরাদ্দ করতে হবে। আমরা লক্ষ্য করছি, যখন কেন্দ্রের সরকার সর্বশিক্ষা অভিযানের নামে 6 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদেরকে স্কুলের আঙিনে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু তার সাথে সাথে যে পরিকাঠামো দরকার, তার উন্নয়নের জন্য যে সকল বিষয়গুলো দরকার সেগুলি সেদিকে নজর দিচ্ছেন না। তার বাজেটের মাত্র 4% অর্থ শিক্ষা খাতে সেখানে বরাদ্দ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পর্নের লাঞ্ছায় তরুণী বধূকে খুন করে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী কৃষ্ণকান্ত দাস ও শ্বশুর নিশিকান্ত দাসকে 12 বছরের জেল ও 2000 টাকা জরিমানার নির্দেশ দিল খোয়াই অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। পর্নের লালসায় তরুণী বধূ ঐশ্বরিয়া দাসকে খুন করে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে স্বামী কৃষ্ণকান্ত দাস ও শ্বশুর নিশিকান্ত দাসকে 12 বছরের জেল ও 2000 টাকা জরিমানা অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিল খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গোপাল চন্দ্র কর। শুক্রবার ভিড়ঠাসা এজলাসে এই রায় ঘোষণা করেন বিচারক। ঘটনার বিবরণে জানা যায়, 2010 সালে অজগর টিলার বাসিন্দা নিশিকান্ত দাসের ছেলে কৃষ্ণকান্ত খোয়াই সুভাষ পার্ক কালীবাড়ির বাসিন্দা শঙ্কর দাসের নাবালিকা মেয়ে ঐশ্বরিয়া দাসকে তুলে নিয়ে গেলে দুই পরিবারের কথাবার্তার পর সামাজিকভাবে বিয়ে হয় ঐশ্বরিয়া এবং কৃষ্ণকান্তের। কিন্তু বিয়ের পর থেকে পণের জন্য চাপ দিতে থাকে স্বামী কৃষ্ণকান্ত এবং তার পরিবার। এক সময় কৃষ্ণকান্তের দাবি 2 লক্ষে এসে ঠেকে, আর এই টাকার জন্যই চাপ দিতে থাকে তরুণী গৃহবধূকে বলে খবর। অবশেষে 2012 সালের 6 ফেব্রুয়ারি
তরুণী গৃহবধূকে খুন করে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামী কৃষ্ণকান্ত দাস ও শ্বশুর নিশিকান্ত দাস এবং তাদের পরিবার সম্পর্কে। তরুণী গৃহবধূর পিতা 2012 সালের 7 ফেব্রুয়ারি লিখিত অভিযোগ জানায় কোয়াই থানায়। মামলাটি তদন্ত করে এসডিপিও জ্যোতিষ্মান দাস চৌধুরী আদালতে চার্জশিট দাখিল করেন আদালতে। অবশেষে আদালত 20 জন সাক্ষীর ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 304B এবং 498A নং ধারায় শুক্রবার খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এই রায় প্রদান করে। গত 2010 ইংরেজি তারিখ একটা নাবালিকা মেয়েকে এই কেজির মেইন আসামি কৃষ্ণকান্ত কুষ্টিয়া বাড়ির থেকে বাগাইয়ে নেয়। পরবর্তী সময়ে পুলিশ উদ্ধার করে এবং দুই পক্ষের গার্জিয়ানরা মিলে সামাজিকভাবে বিয়ে দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুদিন পর মেয়েটার উপর খুব চাপ সৃষ্টি করে প্রথমে 50,000 টাকা, পরে 2 লাখ টাকা দেওয়া হয়েছে। তথাপি তাদের খাই মিটে না। লাস্টে আরও 2 লাখ টাকা দেওয়ার জন্য আলটিমেটলি মেয়েটাকে তারা খুন করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে 59 জেলার জেলা শাসকের নিকট এক গণডেপুটেশন দেওয়া হয় ত্রিপুরা রাজ্য সংযুক্ত জনতা দল ও দলের 59 জেলা কমিটির যৌথ উদ্যোগে। ত্রিপুরা রাজ্য সংযুক্ত জনতা দলের পক্ষ থেকে এবং দলের 59 জেলা কমিটির যৌথ উদ্যোগে 7 দফা দাবির ভিত্তিতে শুক্রবার বিকেল 4:30টায় 59 জেলার জেলাশাসক মৃণালকান্তি নাথের নিকট এক গণডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন দলের রাজ্য কমিটির সম্পাদক অসীম সরকার, দলের রাজ্য কমিটির মাইনরিটি সেলের সভাপতি আব্দুল কায়েম, দলের 59 জেলার সভাপতি কামাল খান সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে সংবাদ প্রতিনিধিদের সামনে রাজ্য সম্পাদক অসীম সরকার বলেন, 59 জেলা কমিটির উদ্যোগে এবং রাজ্য কমিটির সহযোগিতায় আমরা রাজ্য কমিটির একটা প্রতিনিধি দল আমরা 59 জেলা শাসক এবং সমাহর্তা সকাশে আমরা এক ডেপুটেশনের 7 দফা দাবি নিয়ে মিলিত হয়েছি এবং মাননীয় জেলা শাসক এবং সমাহর্তা উনি আমাদের এই গুরুত্বপূর্ণ দাবিগুলি, যেগুলি এই 59 জেলার কৈলাসহর মহকুমার যে প্রত্যন্ত দরিদ্র থেকে দরিদ্রতর যারা জনগণ আছেন তাদের স্বার্থে উনি গুরুত্ব সহকারে দেখবেন এবং আমাদের এই কৈলাসহরবাসীর কল্যাণে উনি উদ্যোগী হবেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল ত্রিপুরা রাজ্যে সমস্ত অ্যাডহক বিপিএল রেশন কার্ড হোল্ডারদের বিপিএল ভুক্ত করতে হবে, ত্রিপুরা রাজ্যে ক্ষুদ্র কৃষকদের ব্যাংক হইতে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান করতে হবে, 59 জেলার সমস্ত গ্রামীণ বাজারে শৌচাগার নির্মাণ করতে হবে এবং নকল এসসিদের শংসাপত্র বাতিল করতে হবে, পিএমইজিপি এবং স্বাবলম্বন বেনিফিশিয়ারিদের ব্যাংক কর্তৃপক্ষ হয়রানি বন্ধ করতে হবে প্রমুখ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সোনামুড়া রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এক প্রদর্শনীমূলক হকি ম্যাচ। ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন ও সোনামুড়া হকি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় ম্যাচটি। এতে 5-1 গোলের ব্যবধানে জয় পায় ত্রিপুরা রেড। সারা রাজ্যের সাথে শুক্রবার সোনামুড়াতেও পালিত হলো জাতীয় ক্রীড়া দিবস। ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন ও সোনামুড়া হকি অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোনামুড়া রাঙ্গামাটিয়া হাই স্কুল মাঠে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ও হকির জাদুঘর ভেনচাঁদের জন্মদিন উপলক্ষে একটি প্রদর্শনী হকি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয় ত্রিপুরা রেড ও ত্রিপুরা ব্লু। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি কমল সাহা, ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুব্রত দেববর্মা, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তায়ের সহ অন্যান্যরা। এদিন এই প্রদর্শনী খেলা সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র বলেন, জাতীয় স্পোর্টস ডে এবং আমাদের পৃথিবী বিখ্যাত খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষেই ন্যাশনাল স্পোর্টস ডে হিসাবে আজকের দিনটিকে ঘোষণা করা হয়েছে এবং সেই অনুযায়ী ইতিমধ্যে আমাদের এই রাজ্যে স্পোর্টস কাউন্সিল, দপ্তর এবং রাজ্য সরকার মিলে এই ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য এবং ইন্ডিয়া স্পোর্টস ডে এটাকে স্মরণীয় করে রাখার জন্য রেড এবং ব্লু এই দুটো দলের আজকে ম্যাচ এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা আশা করি, বিশ্বাস করি যে স্পোর্টস ডে খালি একদিনে পালন করার প্রশ্ন নয়, ধ্যানচাঁদের জন্মদিন খালি একদিন পালন করার প্রশ্ন নয়, সারা বছর যাতে হকি এবং অন্যান্য স্পোর্টস অ্যাক্টিভিটিস যাতে আমরা চালু রাখতে পারি
সেই দিকে দপ্তর যেমন উদ্যোগ নিয়েছে, স্পোর্টস কাউন্সিল এবং অ্যাসোসিয়েশনও ভালোভাবে উদ্যোগ সেখানে গ্রহণ করেছে। আমি আশা করি, বিশ্বাস করি যে আজকের যে খেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে এটা আগামী দিনেও সারা ত্রিপুরার যে হকির প্রসার এটা সফলভাবেই ঘটবে, এটা আমি বিশ্বাস করি। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি কমল সাহা জানান যে ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে যে তুলে ধরেছিলেন ধ্যানচাঁদ, যার ক্রিয়া নৈপুণ্যে, ক্রিয়া চাতুর্যে সারা পৃথিবী বিস্মিত হতো এবং ভারতবর্ষের খেলাধুলা সম্বন্ধে একটা আলোকপাত সারা পৃথিবীতে রেখেছিলেন। সেই ধ্যানচাঁদের জন্মদিন আজকে, তার জন্মদিন উপলক্ষে এদিনের প্রদর্শনী হকি মেলায় 5-1 গোলে জয় পেল ত্রিপুরা রেড। 5-1 গোলে উড়িয়ে দিল ত্রিপুরা ব্লুকে। এদিনের এই ম্যাচে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা।